ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। সেই সঙ্গে হতে পারে সাজা ও আর্থিক দণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্য হিসাবে এমন আচরণ সুষ্ঠু গণতন্ত্রের জন্য হুমকি। সিগারেট খাওয়ার জন্য আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কথোপকথনের রেকর্ড এটি। গত 10 অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নিজের লোককে ছাড়িয়ে নিতে জেসমিন সুলতানাকে ফোন করেন তিনি। নির্বাচন শেষে রাতে বিজয় সমাবেশে চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসককেও। প্রশাসনের মধ্যে লুকায়া থাকা ওই জেলা প্রশাসক যে রাজাকার। 15 অক্টোবর স্থানীয় প্রশাসনকে হুমকি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেয়া সহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একদিকে যেমন আমরা এই ধরনের কিছু কিছু সংসদ সদস্যদের অধ্যত্ত আচরণ দেখি, যেটাকে ইংরেজিতে বলা হয় আনকল্ড ফর, একই সাথে আমরা যেটা দেখি প্রশাসন ও তাদের সক্রিয়তা হারিয়ে ফেলছে, তারা তাদের কাজ করতে পারছে না, এবং দুই একজন যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে তাদের উপরে বিপদ ঘনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বিল উত্থাপনের পর 10 বছরেও কার্যকর হয়নি সংসদ সদস্য আচরণ আইন। বাড়ছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। সাময়িক বহিষ্কার করতে পারে কিংবা দীর্ঘমেয়াদীভাবে বহিষ্কার করতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যদের আচরণ বেসামাল পর্যায়ে পৌঁছে। তো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, এবং এই ব্যাপারে আমাদের সংবিধানের ৭৮ অনুচ্ছেদে বলা আছে যে এ ব্যাপারে একটা আইন হওয়া দরকার। এই যে আইনের মাধ্যমে ওই সাংবিধানিক বিধানকে কার্যকারিতা দেওয়া দরকার। উনি জনগণের ভোটে নির্বাচিত, কাজে ওনার একটা কথার ধরন, কথার বলন, ওনার একটা ম্যানার সাধারণ মানুষকে প্রভাবিত করে। কাজেই মাননীয় সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটাও আমি মনে করি তার জন্য ক্ষতিকর। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং একই সঙ্গে সংসদ সদস্য আচরণ আইন কার্যকরেরও দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 5 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। 187 কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট চলবে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় রয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও শুক্রবার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকা 5 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হলেন কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাউদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির মীর আব্দুর সবুর। এই আসনে ভোটার সংখ্যা 4,71,129 জন, যার মধ্যে পুরুষ 2,41,464 জন ও নারী 2,29,665 জন। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত 6 মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা 5 আসন। বিহীন নির্বাচন হবে, যা নাকি আমার সমগ্র বাংলাদেশে এবং সারা বিশ্বে দেখবে না। ইনশাল্লাহ আশা করি কোনো অরাজকতা হবে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে, এবং এই নির্বাচনটা হবে উৎসবমুখর। এবং আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে, এরপরে আর কিভাবে এই ভোট সম্পূর্ণ হবে আমি জানি না। আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোনো ভূমিকা পালন করে না। নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট চলবে বিকাল 5টা পর্যন্ত। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। এই আসনে মোট ভোট কেন্দ্র 104টি। সংসদীয় আসনটিতে ভোটার 3,06,725 জন। নৌকা প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন ও ধানের শীষে রেজাউল ইসলাম। এছাড়াও লড়ছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম। নির্বাচন সুষ্ঠু করতে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে। 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ 6 আসন।
নওগাঁ 6 আসনের উপনির্বাচনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আপনি তো ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন এবং খোঁজ খবর রাখছেন। ভোটের সার্বিক পরিস্থিতি পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে এবং ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখেছেন, ভোটার উপস্থিতি কেমন? নওগাঁ 6 আসনের 2টি উপজেলা আত্রাই এবং নানিরঙ্গনের 104টি ভোট কেন্দ্রে সকাল থেকেই আমি যখন পর্যন্ত ছিলাম বিভিন্ন কেন্দ্রে সবগুলো জায়গাতেই মোটামুটি ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং বেশ শান্তিপূর্ণ পরিবেশই তারা দেখেছে এবং ভোটও দিয়েছে সেইভাবে। এখন পর্যন্ত প্রশাসনের যে পক্ষ থেকে যে দাবি করা হয়েছে 104টি কেন্দ্রের সবগুলোতেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং তারা আশা করছেন যে বেলা 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত যে ভোট নেবার বিষয়টি রয়েছে সেটি শান্তিপূর্ণভাবেই হবে বলে তারা দাবি করেছেন। এবং আমিও বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি যে কেন্দ্রের আশেপাশের পরিবেশ বেশ শান্তিপূর্ণই রয়েছে। পাশাপাশি আমরা এটাও দেখতে পেয়েছি যে এই যে পদ্ধতি যেটি একেবারেই এই অঞ্চলের জন্য নওগাঁ এলাকার মানুষের জন্য নতুন, সেই পদ্ধতির প্রতিও আগ্রহ প্রায় সবারই দেখেছি। যারা ভোট দিচ্ছেন তাদের যেমন আগ্রহ রয়েছেন, একই সাথে যারা ভোট গ্রহণ করছেন তারাও এই নতুন পদ্ধতিটার প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেছেন। আমি দু ধরনের মানুষের সাথেই কথা বলেছি। যারা এই ভোট গ্রহণ করছেন তারাও বলেছেন যে ইভিএম পদ্ধতিটা বেশ সহজ এবং সহজেই ভোট গ্রহণ করা সম্ভব। একই সাথে যারা ভোট দিয়েছেন তারাও একই কথাই বলছেন। আর এর বাইরে আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখেছি যে দীর্ঘ লাইনটাই নজরে পড়েছে। সকালের দিকে আমি বিভিন্ন কেন্দ্রে, রানীনগর এলাকায় বিভিন্ন কেন্দ্রে গেছি, দীর্ঘ লাইন দেখেছি। দুপুরের পর অবশ্য ভোটারদের উপস্থিতি কমতে শুরু করেছে এবং এখন অনেক এলাকাতেই বলা যায় 2-1 করে ভোটার আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন। দীর্ঘ লাইন আমি যে কয়টা কেন্দ্রে গেছি দেখতে পারিনি। তবে আহসানুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় যেটি আত্রাই উপজেলার মধ্যে রয়েছে, সেখানে যে 3692 জন ভোটার রয়েছে তার মধ্যে বেলা 3টা পর্যন্ত প্রায় 1455 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখানে ভোটের হার 39.4% বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। আরও কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে বেলা 1টা পর্যন্ত 18% মতো ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো এলাকাতেই কোনো সহিংসতার খবর আমাদের কাছে আসেনি, প্রশাসনও তেমন কিছু তথ্য দিতে পারেনি। বেলা 5টার পর ভোট শেষ হলে 6টার মধ্যেই সবগুলো কেন্দ্রের ফলাফলই নির্বাচন কমিশনের কাছে আসবে এবং প্রাথমিকভাবে সেখান থেকে আমাদেরকে তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন যিনি এখানকার রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন মাহবুবুর রহমান। আর এর বাইরেও স্থানীয় একেবারে যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রায় ঘোষণা সেটি দিতে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত 2টি উপজেলাতেই ভোট গ্রহণের কাজ বেশ এগিয়ে চলছে এবং ভালোভাবে চলছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম দাবি করেছেন যে তার অনেকগুলো কেন্দ্র থেকে তার যারা পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। এইরকম একটি অভিযোগ এনে তিনি কিছুক্ষণ আগে এই নির্বাচনকে বয়কট করার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে না, সেই কারণে তিনি দলীয় নেতাকর্মীদের স্বার্থে, ভোটারদের স্বার্থে এই নির্বাচন তিনি বয়কট করেছেন। এই নির্বাচনের ফল গণনা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি জানতে আমরা আপনার কাছে নিশ্চয়ই আবারও ফিরব। আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা নওগাঁ 6 আসনের উপনির্বাচন নিয়ে জানছিলাম। এর আগে আমরা ঢাকার 5 আসনের উপনির্বাচন নিয়ে প্রতিবেদন দেখেছি এবং সেখানকার সর্বশেষ খবরাখবর জানতে এবারে চলে যাচ্ছে আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। তিনি আছেন ঢাকার ড্যামরাতে। আদিল, ভোট গ্রহণ শেষ হতে আর কিছুক্ষণ বাকি, বলা যায় আধা ঘন্টার একটু বেশি সময় বাকি আছে। এখন কি আপনি কোনো ভোটার উপস্থিতি দেখছেন? আর সারা দিনে কেমন ভোটার উপস্থিতি দেখেছেন? ভোটারদের মধ্যে আগ্রহ কেমন ছিল? দেখুন, আমরা আজকে সকালে যখন 9টা থেকে ভোট গ্রহণ শুরু হলো সেই সময় আসলে আমরা দেখেছিলাম যে ভোটার উপস্থিতি কিন্তু বেশ ভালো ছিল এবং অন্যান্য যে নির্বাচনগুলো ছিল, অর্থাৎ আমরা যদি ঢাকা 10 আসনের উপনির্বাচনের সাথে তুলনা করি, সেই নির্বাচনের চেয়েও কিন্তু আমরা সকালের দিকে দেখেছিলাম যে ভোটার উপস্থিতি অনেক বেশি। কিন্তু যেটি আসলে হয়ে থাকে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি অনেক বেশি বাড়তে থাকে, কিন্তু এবারের নির্বাচন অর্থাৎ ঢাকা 5-এর নির্বাচনে কিন্তু সেই বিষয়টি হয়নি। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি খুব বেশি বাড়েনি। এরপরে তো আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে, অর্থাৎ যেমন আমি এখন যেটিতে এসেছি আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটিতে আমরা আজকে সকালে ভালো ভোটার উপস্থিতি দেখেছিলাম এবং অন্যান্য কেন্দ্রগুলোর চেয়ে এই কেন্দ্রে দিনভরই ভোটার উপস্থিতি বেশ ভালোই ছিল। তবে এখন যেহেতু একদম শেষ মুহূর্ত, সে কারণে আসলে এখানকার যারা নির্বাচন কর্মকর্তারা আছেন তারা
তারা যেটি বলছেন যে এখন ভোটার উপস্থিতি নেই, তবে দু একজন করে ভোটার তারা কিন্তু এখনো আসছেন এবং ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে ভোটাররা ভোট দিয়ে আসছেন এবং ভোটাররা যাচ্ছেন ভেতরে, অর্থাৎ দু একজন করে ভোটার যাচ্ছেন এবং দু একজন করে ভোটার আসছেন। এবং আমরা আসলে ভোটারদের সাথে কথা বলেছি এবং ভোটাররা কিন্তু আসলে নির্বাচন নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন এবং তারা বলছেন যে ঢাকা 5 বরাবরই আসলে কিছুটা উন্নয়ন অবহেলিত এবং এ কারণে আসলে তারা বলছেন যে এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি আসলে তাদের উন্নয়নে পাশে থাকবেন, সে কারণে আসলে তারা ভোট দিতে এসেছেন। এবং এবার একটি বিষয় হয়েছে, আমরা দেখেছি যে এই ঢাকা 5 উপনির্বাচনে অনেক বয়স্ক মানুষ এবং বৃদ্ধ অসুস্থ তারাও কিন্তু আসলে নির্বাচনে ভোট দিতে এসেছেন এবং তারাও বলছেন একই কথা যে তারা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে চান। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে কিন্তু এরই মধ্যে বড় যে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের কিন্তু বিএনপি অভিযোগ করেছেন যে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তিনি বিষয়টি নাকচ করেছেন এবং তিনি বলেছেন সুষ্ঠু ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের প্রার্থী জানিয়েছেন যে ফলাফল যাই হোক তিনি সেটি মেনে নেবেন। অপরদিকে কিন্তু আসলে জাতীয় পার্টির যিনি প্রার্থী আছেন তিনিও কিন্তু আসলে বলেছেন যে ভোট খুব একটি সুষ্ঠু হয় নাই। এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচন ভোট গ্রহণ চলছে এবং আর 1 ঘন্টার মতো বাকি 5টা পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলবে, আর 1 ঘন্টা আছে। মোটামুটি বলা যায় যে এখন আসলে ভোটার উপস্থিতি খুব একটি নাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু আসলে আমরা তেমন কোনো বিশৃঙ্খলা আমরা সারাদিনে আসলে বিশৃঙ্খলার কোনো খবর কিন্তু আসলে কোথাও পাইনি। মোটামুটি বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশেই পুরো ঢাকা 5 আসনের নির্বাচন হয়েছে, তবে ভোটার উপস্থিতি কিন্তু আসলে কিছুটা কম ছিল। ঢাকা 5 আসনের উপনির্বাচনের এটিই ছিল আমার কাছে সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যেই শেষ হবে ঢাকা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। সে বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ফরিদপুরের সদরপুরে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে বিপক্ষে সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা সদরের 1 কিলোমিটার এলাকার মধ্যে করা যাবে না কোনো সভা সমাবেশ। সম্প্রতি জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ ও ইউএনওকে ফোন করে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেয় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। এর জেরে আজ সকাল 10টার দিকে পাশাপাশি 2টি স্থানে সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদরপুর উপজেলা সদরের 1 কিলোমিটার স্থান জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, আজ সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজ, 144 ধারা তো সেখানে জারি করা হয়েছে, এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা সভা সমাবেশে ডাক দিয়েছিলেন তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? বর্তমান অবস্থা কিন্তু একেবারে মোটামুটি শান্ত বললেই চলে। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকেই কিন্তু উপজেলা আওয়ামী লীগের ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। সেই সঙ্গে হতে পারে সাজা ও আর্থিক দণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্য হিসাবে এমন আচরণ সুষ্ঠু গণতন্ত্রের জন্য হুমকি। সিগারেট খাওয়ার জন্য আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কথোপকথনের রেকর্ড এটি। গত 10 অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নিজের লোককে ছাড়িয়ে নিতে জেসমিন সুলতানাকে ফোন করেন তিনি। নির্বাচন শেষে রাতে বিজয় সমাবেশে চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসককেও। প্রশাসনের মধ্যে লুকায়া থাকা ওই জেলা প্রশাসক যে রাজাকার। 15 অক্টোবর স্থানীয় প্রশাসনকে হুমকি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেয়া সহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একদিকে যেমন আমরা এই ধরনের কিছু সংসদ সদস্যদের অধ্যত্ত আচরণ দেখি,
যেটাকে ইংরেজিতে বলা হয় আনকল্ড ফর। একই সাথে আমরা যেটা দেখি প্রশাসন ও তাদের সক্রিয়তা হারিয়ে ফেলছে, তারা তাদের কাজ করতে পারছে না, এবং দুই একজন যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে তাদের উপরে বিপদ ঘনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বিল উত্থাপনের পর 10 বছরেও কার্যকর হয়নি সংসদ সদস্য আচরণ আইন। বাড়ছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। সাময়িক বহিষ্কার করতে পারে কিংবা দীর্ঘমেয়াদীভাবে বহিষ্কার করতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যদের আচরণ বেসামাল পর্যায়ে পৌঁছে। তো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, এবং এই ব্যাপারে আমাদের সংবিধানের ৭৮ অনুচ্ছেদে বলা আছে যে এ ব্যাপারে একটা আইন হওয়া দরকার। এই যে আইনের মাধ্যমে ওই সাংবিধানিক বিধানকে কার্যকারিতা দেওয়া দরকার। উনি জনগণের ভোটে নির্বাচিত, কাজে ওনার একটা কথার ধরন, কথার বলন, ওনার একটা ম্যানার সাধারণ মানুষকে প্রভাবিত করে। কাজেই মাননীয় সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটাও আমি মনে করি তার জন্য ক্ষতিকর। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং একই সঙ্গে সংসদ সদস্য আচরণ আইন কার্যকরেরও দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 5 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। 187 কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট চলবে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় রয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও শুক্রবার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকা 5 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হলেন কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাউদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির মীর আব্দুর সবুর। এই আসনে ভোটার সংখ্যা 4,71,129 জন, যার মধ্যে পুরুষ 2,41,464 জন ও নারী 2,29,665 জন। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত 6 মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা 5 আসন। বিহীন নির্বাচন হবে, জানি কি আমার সমগ্র বাংলাদেশে এবং সারা বিশ্বে দেখবে না। ইনশাল্লাহ আশা করি কোনো অরাজকতা হবে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে, এবং এই নির্বাচনটা হবে উৎসবমুখর। এবং আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগে আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে, এরপরে আর কিভাবে এই ভোট সম্পূর্ণ হবে আমি জানি না। আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কোনো ভূমিকা পালন করে না। নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট চলবে বিকাল 5টা পর্যন্ত। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। এই আসনে মোট ভোট কেন্দ্র 104টি। সংসদীয় আসনটিতে ভোটার 3,06,725 জন। নৌকা প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন ও ধানের শীষে রেজাউল ইসলাম। এছাড়াও লড়ছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম। নির্বাচন সুষ্ঠু করতে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে। 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ 6 আসন। নওগাঁ 6 আসনের উপনির্বাচনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আপনি তো ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন এবং খোঁজ খবর রাখছেন। ভোটের সার্বিক পরিস্থিতি, পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে, এবং ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখেছেন, ভোটার উপস্থিতি কেমন? নওগাঁ 6 আসনের 2টি উপজেলা আত্রাই এবং নানিরঙ্গনের 104টি ভোট কেন্দ্রে সকাল থেকেই আমি যখন পর্যন্ত ছিলাম বিভিন্ন কেন্দ্রে সবগুলো জায়গাতেই মোটামুটি ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং বেশ শান্তিপূর্ণ পরিবেশই তারা দেখেছে এবং ভোটও দিয়েছে সেইভাবে। এখন পর্যন্ত প্রশাসনের যে পক্ষ থেকে যে দাবি করা হয়েছে 104টি কেন্দ্রের সবগুলোতেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং তারা আশা করছেন যে বেলা 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত যে ভোট নেবার বিষয়টি রয়েছে সেটি শান্তিপূর্ণভাবেই
হবে বলে তারা দাবি করেছেন। এবং আমিও বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি যে কেন্দ্রের আশেপাশের পরিবেশ বেশ শান্তিপূর্ণই রয়েছে। পাশাপাশি আমরা এটাও দেখতে পেয়েছি যে এই যে পদ্ধতি, যেটি একেবারেই এই অঞ্চলের জন্য, নওগাঁ এলাকার মানুষের জন্য নতুন, সেই পদ্ধতির প্রতি আগ্রহ প্রায় সবারই দেখেছি। যারা ভোট দিচ্ছেন তাদের যেমন আগ্রহ রয়েছেন, একই সাথে যারা ভোট গ্রহণ করছেন তারাও এই নতুন পদ্ধতিটার প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেছেন। আমি দু ধরনের মানুষের সাথেই কথা বলেছি। যারা এই ভোট গ্রহণ করছেন তারাও বলেছেন যে ইভিএম পদ্ধতিটা বেশ সহজ এবং সহজেই ভোট গ্রহণ করা সম্ভব। একই সাথে যারা ভোট দিয়েছেন তারাও একই কথাই বলছেন। আর এর বাইরে আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখেছি যে দীর্ঘ লাইনটাই নজরে পড়েছে। সকালের দিকে আমি বিভিন্ন কেন্দ্রে, রানীনগর এলাকায় বিভিন্ন কেন্দ্রে গেছি, দীর্ঘ লাইন দেখেছি। দুপুরের পর অবশ্য ভোটারদের উপস্থিতি কমতে শুরু করেছে এবং এখন অনেক এলাকাতেই বলা যায় 2-1 করে ভোটার আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন। দীর্ঘ লাইন আমি যে কয়টা কেন্দ্রে গেছি দেখতে পারিনি। তবে আহসানুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, যেটি আত্রাই উপজেলার মধ্যে রয়েছে, সেখানে যে 3692 জন ভোটার রয়েছে, তার মধ্যে বেলা 3টা পর্যন্ত প্রায় 1455 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখানে ভোটের হার 39.4% বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। আরও কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে বেলা 1টা পর্যন্ত 18% মতো ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো এলাকাতেই কোনো সহিংসতার খবর আমাদের কাছে আসেনি, প্রশাসনও তেমন কিছু তথ্য দিতে পারেনি। বেলা 5টার পর ভোট শেষ হলে 6টার মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলই নির্বাচন কমিশনের কাছে আসবে এবং প্রাথমিকভাবে সেখান থেকে আমাদেরকে তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন যিনি এখানকার রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন, মাহবুবুর রহমান। আর এর বাইরেও স্থানীয় একেবারে যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রায় ঘোষণা, সেটি দিতে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত 2টি উপজেলাতেই ভোট গ্রহণের কাজ বেশ এগিয়ে চলছে এবং ভালোভাবে চলছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম দাবি করেছেন যে তার অনেকগুলো কেন্দ্র থেকে তার যারা প্রিজাইডিং পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। এইরকম একটি অভিযোগ এনে তিনি কিছুক্ষণ আগে এই নির্বাচনকে বয়কট করার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে না, সেই কারণে তিনি দলীয় নেতাকর্মীদের স্বার্থে, ভোটারদের স্বার্থে এই নির্বাচন তিনি বয়কট করেছেন। এই নির্বাচনের ফল গণনা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি জানতে আমরা আপনার কাছে নিশ্চয়ই আবারও ফিরব। আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা নওগাঁ 6 আসনের উপনির্বাচন নিয়ে জানছিলাম। এর আগে আমরা ঢাকার 5 আসনের উপনির্বাচন নিয়ে প্রতিবেদন দেখেছি এবং সেখানকার সর্বশেষ খবরাখবর জানতে এবারে চলে যাচ্ছে আমাদের সহকর্মী আদিলুর রহমানের কাছে। তিনি আছেন ঢাকার ড্যামরাতে। আদিল, ভোট গ্রহণ শেষ হতে আর কিছুক্ষণ বাকি, বলা যায় আধা ঘন্টার একটু বেশি সময় বাকি আছে। এখন কি আপনি কোনো ভোটার উপস্থিতি দেখছেন? আর সারা দিনে কেমন ভোটার উপস্থিতি দেখেছেন? ভোটারদের মধ্যে আগ্রহ কেমন ছিল? দেখুন, আমরা আজকে সকালে যখন 9টা থেকে ভোট গ্রহণ শুরু হলো, সেই সময় আসলে আমরা দেখেছিলাম যে ভোটার উপস্থিতি কিন্তু বেশ ভালো ছিল এবং অন্যান্য যে নির্বাচনগুলো ছিল, অর্থাৎ আমরা যদি ঢাকা 10 আসনের উপনির্বাচনের সাথে তুলনা করি, সেই নির্বাচনের চেয়েও কিন্তু আমরা সকালের দিকে দেখেছিলাম যে ভোটার উপস্থিতি অনেক বেশি। কিন্তু যেটি আসলে হয়ে থাকে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি অনেক বেশি বাড়তে থাকে, কিন্তু এবারের নির্বাচন অর্থাৎ ঢাকা 5-এর নির্বাচনে কিন্তু সেই বিষয়টি হয়নি। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি খুব বেশি বাড়েনি। এরপরে তো আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে, অর্থাৎ যেমন আমি এখন যেটিতে এসেছি, আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটিতে আমরা আজকে সকালে ভালো ভোটার উপস্থিতি দেখেছিলাম এবং অন্যান্য কেন্দ্রগুলোর চেয়ে এই কেন্দ্রে দিনভরই ভোটার উপস্থিতি বেশ ভালোই ছিল। তবে এখন যেহেতু একদম শেষ মুহূর্ত, সে কারণে আসলে এখানকার যারা নির্বাচন কর্মকর্তারা আছেন তারা যেটি বলছেন যে এখন ভোটার উপস্থিতি নেই, তবে 2-1 করে ভোটার তারা কিন্তু এখনো আসছেন এবং ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে ভোটাররা ভোট দিয়ে আসছেন এবং ভোটাররা যাচ্ছেন ভেতরে, অর্থাৎ 2-1 করে ভোটার যাচ্ছেন এবং 2-1 করে ভোটার আসছেন। এবং আমরা আসলে ভোটারদের সাথে কথা বলেছি এবং ভোটাররা কিন্তু আসলে নির্বাচন নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন এবং তারা বলছেন যে ঢাকা 5 বরাবরই আসলে কিছুটা
উন্নয়ন অবহেলিত, এবং এ কারণে আসলে তারা বলছেন যে এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি আসলে তাদের উন্নয়নে পাশে থাকবেন, সে কারণে আসলে তারা ভোট দিতে এসেছেন। এবং এবার একটি বিষয় হয়েছে, আমরা দেখেছি যে এই ঢাকা 5 উপনির্বাচনে অনেক বয়স্ক মানুষ এবং বৃদ্ধ অসুস্থ তারাও কিন্তু আসলে নির্বাচনে ভোট দিতে এসেছেন, এবং তারাও বলছেন একই কথা যে তারা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে চান। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে কিন্তু এরই মধ্যে বড় যে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের কিন্তু বিএনপি অভিযোগ করেছেন যে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তিনি বিষয়টি নাকচ করেছেন এবং তিনি বলেছেন সুষ্ঠু ভোট হচ্ছে, এবং আওয়ামী লীগের প্রার্থী জানিয়েছেন যে ফলাফল যাই হোক তিনি সেটি মেনে নেবেন। অপরদিকে কিন্তু আসলে জাতীয় পার্টির যিনি প্রার্থী আছেন তিনিও কিন্তু আসলে বলেছেন যে ভোট খুব একটি সুষ্ঠু হয় নাই। এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচন ভোট গ্রহণ চলছে, এবং আর 1 ঘন্টার মতো বাকি 5টা পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলবে, আর 1 ঘন্টা আছে। মোটামুটি বলা যায় যে এখন আসলে ভোটার উপস্থিতি খুব একটি নাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু আসলে আমরা তেমন কোনো আমরা সারাদিনে আসলে বিশৃঙ্খলার কোনো খবর কিন্তু আসলে কোথাও পাইনি। মোটামুটি বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশেই পুরো ঢাকা 5 আসনের নির্বাচন হয়েছে, তবে ভোটার উপস্থিতি কিন্তু আসলে কিছুটা কম ছিল। ঢাকা 5 আসনের উপনির্বাচনের এটি ছিল আমার কাছে সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যেই শেষ হবে ঢাকা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। সে বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে পুলিশ। এতে পুলিশ সদস্য ছাড়াও অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশে ঐক্যবদ্ধভাবে ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধের আহ্বান জানান বক্তারা। সমাবেশ উপলক্ষে সকালে রাজশাহী মেট্রোপলিটনের বিট পুলিশের সদস্যরা নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে একত্র হন। এ সময় ব্যানার ও ফেস্টুনে লিখে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বক্তারা নারীর প্রতি সহনশীল আচরণ করতে সবাইকে অনুরোধ করেন। রংপুরে সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত নগরীর 55টি স্থানে একযোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বক্তারা ঐক্যবদ্ধভাবে ধর্ষকদের প্রতিরোধের আহ্বান জানান। বগুড়ায় ধর্ষণের সাজা হিসাবে মৃত্যুদণ্ডের নতুন আইনকে স্বাগত জানায় পুলিশ। ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ হয়েছে রংপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর সহ বিভিন্ন জেলায়। এসব কর্মসূচির বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সারা দেশের মতো লক্ষ্মীপুরেও তো আজ বেশ কিছু সমাবেশ এবং কর্মসূচি রয়েছে। এখন সেখানে কি ধরনের কর্মসূচি চলছে এবং সেখানে কারা যোগ দিয়েছেন, তারা কি বলছেন? আসলে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুরে যে 6টি থানা রয়েছে, এই 6টি থানায় কিন্তু 80টি যে বিটে ভাগ হয়ে পুলিশের যে সমাবেশ সেটি সকাল থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। তো আমরা এই বিষয়ে যে সর্বস্তরের মানুষ, পুলিশের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষার্থীরা এইসব সমাবেশে অংশ নিয়েছেন। যেটি করা হচ্ছে সেটি হলো নারী নির্যাতন, ধর্ষণ এবং প্রতিরোধ, এবং যে মানুষদেরকে সচেতন করার জন্যই কিন্তু মূলত আজকে যে সমাবেশ সেটি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তো আমি যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদর মডেল থানা। আমি এখানে যিনি দায়িত্ব রয়েছেন পুলিশ তদন্ত কর্মকর্তা যে ওসি মুসলুদ্দিন, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন শুধু সদরে 19টি বিটে কিন্তু এই কার্যক্রম চলছে এবং যেন মানুষ নারী নির্যাতন এবং নারীদের প্রতি যে অবমাননা, নিপীড়ন এবং ধর্ষণের যে প্রতিরোধ, কিভাবে প্রতিরোধ করা যায় এবং মানুষদেরকে সচেতন করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি আসলে পুলিশের যে কেন্দ্রীয় পুলিশের নির্দেশনা মোতাবেক তারা এই কার্যক্রম চলছে। কিন্তু এর পাশাপাশি আমি লক্ষ্মীপুর পুলিশ সুপার ডক্টর এস.এম. কামরুজ্জামান এবং যে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবিরের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন লক্ষ্মীপুরের যে 6টি থানায় কিন্তু যে 80টি বিটে কিন্তু মূলত আজকের যে সমাবেশ সেটি কার্যক্রম চলছে এবং দিনব্যাপী এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এটি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই নারীদের প্রতি যে সহিংসতা বা নারী নির্যাতন, ধর্ষণ যে প্রতিরোধ করা যায় এবং মানুষ যেন এ থেকে বের হতে পারে সে ধরনের
উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যেন দিন দিন এটি প্রতিরোধ করা যায়। কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ কেমন দেখেছেন আপনি? আসলে এই কর্মসূচিতে বিভিন্ন যে এনজিও রয়েছে বা বিভিন্ন যে জনপ্রতিনিধি যে নারীরা রয়েছে তারা অংশ নিয়েছেন, বিভিন্ন সমাজসেবা বা বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে নারীদের মধ্যে তারাও কিন্তু অংশ নিয়েছেন। আসলে যেটি বলা যায় সেটি হলো এই সমাবেশে কিন্তু যে পুরুষের পাশাপাশি বা জনপ্রতিনিধিদের পাশাপাশি নারীরাও কিন্তু একদম যে ব্যাপকভাবে বা সারা জাগানোর মতো তারা অংশ নিয়েছেন এবং তাদের একটি দাবি যেন এই যে সরকার যে এখন নারী নির্যাতন বা দর্শনের যে শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে যেন সেটি দ্রুত এই যে যারা অভিযুক্ত হয় যেন তাদের কার্যকর করা হয় এমনকি দাবি করা হচ্ছে এই সমাবেশ থেকে। আসলে কিন্তু আপনাকে ধন্যবাদ। ফেনীতে ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে চলা লং মার্চে হামলা হয়েছে। সকালে ফেনীর কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভের সময় এই হামলা হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। অংশগ্রহণকারীদের অভিযোগ, সমাবেশ শেষে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। তাদের দাবি, সমাবেশে সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনা করায় পুলিশ পাহারায় এই হামলা করেছে সন্ত্রাসীরা। এর আগে ফেনীর শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সাংসদের ছবির ওপর লাল রং লাগিয়ে মন্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সাথে লং মার্চকারীদের বাকবিতণ্ডা হয়। কেন পিছন থেকে হামলা করা হলো, আমাদের একজনের মাথায় বাড়ি দেওয়া হলো প্রথমে, পরে সংঘর্ষ। মিছিলে যারা ছিল তাদের উপরে চৌকাঠ থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি দিয়ে ছাত্র ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। মূলত যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতারা তারা মানে হঠাৎ করে মিছিলের মাঝখানে লাঠি নিয়ে ঢুকে পড়ে। এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এখন নোয়াখালীতে কি ধরনের কর্মসূচি চলছে এবং যেই লং মার্চ ঢাকা থেকে শুরু হয়েছিল সেটি তো নোয়াখালীতে গিয়ে শেষ হয়েছে এবং লং মার্চে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যারা লং মার্চ করে গেছেন তারা কি বলছেন আর তাদের আর কি কর্মসূচি রয়েছে নোয়াখালীতে? তার আগে জানিয়ে রাখতে চাই, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিভৎস করে যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছিল, মূলত তারই দেশ ধরে সমগ্র বাংলাদেশ খুশি উঠেছিল এবং তার প্রেক্ষিতে রাষ্ট্র একটি আইন করতে বাধ্য হয়। সেই আইনে ধর্ষণকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ধর্ষণ এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে যে আন্দোলন চলে আসছে তার ধারাবাহিকতায় ঢাকার শাহবাগ থেকে এই নোয়াখালী অভিমুখী একটি লং মার্চ শুরু করা হয়েছিল। আজকে একটু আগে এই লং মার্চ নোয়াখালী এসে পৌঁছে এবং ঠিক এই মুহূর্তে আমার পেছনে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হচ্ছে। সেই সমাবেশের শুরুতেই প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে। এরপর পরে বিভিন্ন প্রগতিশীল ধারা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে। ইতিমধ্যে আমরা সংবাদে যেমনটি জানিয়েছি, ফেনীতে যারা আহত হয়েছেন তাদের কয়েকজনকে নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সমাবেশ থেকে ধর্ষণের বিরুদ্ধে সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা নিশ্চয়ই আপনার কাছে পরবর্তীতে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সাকিব নামের এক হাজতি আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গতরাতে এ ঘটনার পরপরই তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার ইনচার্জ অসিত বিশ্বাস জানান, রাতে সাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার সময় অন্য শিশুরা দেখতে পায়। এ সময় তারা কেন্দ্রের নিরাপত্তা রক্ষীদের জানালে দ্রুত উদ্ধার করে সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়। 17 বছর বয়সী সাকিব একটি হত্যা মামলার আসামি হিসাবে কেন্দ্রে আটক রয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি কেন্দ্রে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের সাথে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ঘাটের 0 পয়েন্ট থেকে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালক ও তার সহযোগীরা। তবে যাত্রীবাহী পরিবহনগুলোকে পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই রুটের যানবাহন দৌলতদিয়া রুট ব্যবহার করছে, যে কারণে ঘাট এলাকায় তীব্র জট। এই রুটে ছোট বড় মিলে 18টি ফেরি চলাচল করছে। ফুলি নদী রক্ষায় এবং জনসচেতনতায় হচ্ছে সাম্পান বাইচ প্রতিযোগিতা। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, নদী রক্ষায় এই ধরনের কর্মসূচি আয়োজনের উদ্দেশ্য কি এবং কতগুলো দল আসলে এই বাইচে অংশগ্রহণ করেছে? আসলে এবার প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। কেন আয়োজন করেছে সে বিষয়টি আমরা একটু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমন নাসিরউদ্দিন, তিনি আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে একটু এই বিষয়টি জানতে চাইবো যে এই ধরনের আয়োজন কেন, বা আপনাদের এই আয়োজনটি দিয়ে জনগণের কাছে কি ধরনের মেসেজ আপনারা দিতে চান? দিবস উপলক্ষে আসলে মূলত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই যে কর্ণফুলী নদী, এটা বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে থাকেন এবং কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। এই বাস্তবতা উপলব্ধি করে চট্টগ্রাম নগরের যারা বা চট্টগ্রামের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য এটা একটি সামাজিক আন্দোলন অংশ হিসাবে জনগণকে সম্পৃক্ত করার জন্য এবং সচেতন করার জন্য মূলত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই সময় উপযোগী এই পরিকল্পনা এবং পদক্ষেপটা আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি চট্টগ্রাম কর্ণফুলীর যে দখল, দূষণ এবং নাব্যতা হ্রাস, এটা রোধ করা গেলে তাহলে চট্টগ্রাম বন্দর নিয়ে যে দুশ্চিন্তা সেটা দূর হয়ে যাবে। আমাদের অর্থনীতি যেভাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এটা সামনের দিনগুলোতে আরও দ্রুত হবে, আরও বেগবান হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠার মাধ্যমে তার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। যেমনটা শুনছিলেন, ইতোমধ্যে কিন্তু এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং তারা সকলেই এই যে সাম্পান বাইচ সেটি উপভোগ করেছে। একটু আগেই সাম্পানের বাইচের পুরস্কার বিতরণ হয়েছে। শেখ আহমদ মাঝি তিনি এখানে প্রথম হয়েছেন। 10টি সাম্পানের এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, প্রত্যেক দলে 10 জন করেছিল। পুরো এলাকা জুড়ে কিন্তু এখন একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এক্ষেত্রে কর্ণফুলী নদীকে ঘিরে যে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, বিশেষ করে ময়লা আবর্জনা নদীতে না ফেলা, এই বিষয়টিকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা গত 2 দিন ধরে এই আয়োজনটি দেখতে পাচ্ছি। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কিছুক্ষণ আগেই শেষ হলো সাম্পান বাইচ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। লালনের মৃত্যুর পর এই প্রথম তার আখড়া বাড়িতে হচ্ছে না স্মরণ উৎসব। করোনা ভাইরাস মহামারীর কারণে লালন একাডেমির এই সিদ্ধান্তে হতাশ লালন ভক্তানুসারীরা। তাদের অনেকে লালন একাডেমি মাঠে জড়ো হওয়ার চেষ্টা করলে জেলা প্রশাসন তাদেরকে সরিয়ে দেয়। পয়লা কার্তিক লালনের 130তম তিরোধান দিবস। স্মরণ উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়াবাড়িতে এসেছেন বহু বাউল ফকির। তবে আখড়াবাড়িতে ঢুকতে না পারায় কালী নদীর তীরে লালন একাডেমির মাঠে জড়ো হন তারা। তবে 3 দিন আগে লালন একাডেমি মাঠে অবস্থান নেওয়া বাউল ফকিরদের বের করে দিয়ে মাঠে ঢোকার সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাগল সাধু আমরা পূর্ব থেকেই করে আসছি আমরা, ঠিক আছে? তো আমরা আশিক প্রেমিক, আমরা থাকতে পারি না ঘরে। মেলাটা চালু হলে আমরা সবাই এসে পড়ি। না খোলেন সরকার, আমাদের অসুবিধা হবে। আমরা এখানে কত কষ্ট করে ঠিক নাই, একটাই আমাদের কথা। দূর দূরান্ত থেকে এসে যে সাইজের মাজারে ঢুকতে পারলাম না এবং একটু ভক্তি শ্রদ্ধা হইতে পারলাম না, আর সেটা খুবই আমাদের একটা ব্যথাজনক ব্যাপার।
জেলা প্রশাসন বলছে দেশের নানা প্রান্ত থেকে আসা লালন ভক্তরা একত্রিত হলে করোনা সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় মাঠ খালি করা হয়েছে। লালন ভক্ত যত সাধু এবং তার গুণভক্ত যে সকল মানুষ, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এই পরিস্থিতির কারণে আমরা তাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশে এবার লালন স্মরণ উৎসব না করার ঘোষণা দেয় লালন একাডেমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।